নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। রাত 9টা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদৃতা। আজ শুরুতে যে খবর আমরা নজর রাখবো, প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি, তার শারীরিক অবস্থা কি সেদিকে নজর রাখবো। আপনাদের আগে জানিয়েছিলাম আমরা যে প্রণব মুখোপাধ্যায় তিনি আহত হয়েছেন, বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন, তার করোনা রিপোর্টও পজিটিভ আসে। অপারেশন চলে দীর্ঘক্ষণ ধরে। এখন কেমন আছেন তিনি জানবো আমাদের প্রতিনিধি সুপ্রতিমের কাছ থেকে। সুপ্রতিম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুপ্রতিম, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে এখন কি খবর পাচ্ছ? একদমই সমাদৃতায় প্রণব মুখোপাধ্যায়ের বিভিন্ন রকম খবর আসছে, তার মধ্যে তার যে দেশের বাড়ি রয়েছে বীরভূমের কিংনারে মিয়াটি, সেখান থেকে সূত্রে বিভিন্ন রকম যে খবর এসছে সেটা যে প্রণব মুখোপাধ্যায় কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু বেশ সংকটজনকই, এবং কিছুক্ষণ আগে কিন্তু তার অপারেশন শেষ হয়েছে সেনাবাহিনীর হাসপাতালে দিল্লিতে, এবং তাকে 96 ঘন্টা অর্থাৎ টানা 4 দিন ধরে চলবে। তারপরেই কিন্তু চিকিৎসকরা জানাবেন তার শারীরিক পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে বা কতটা কি অবনতি হয়েছে। তবে বলে রাখি যে গতকাল তিনি যখন বাথরুমে পড়েছেন তিনি কিন্তু চোট পান, এবং চোট পাওয়ার পরে কিন্তু আজকে সকালবেলায় তিনি তার শারীরিক যে অসুবিধা সেগুলো তিনি বুঝতে পারেন, এবং এরপরেই কিন্তু ডাক্তাররা তাকে পরীক্ষা করে। এরপর কিন্তু তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেনা হাসপাতালে। সেখানে অপারেশনের আগে তার করোনা পরীক্ষা করা হয়, সেখানে কিন্তু তার করোনা রিপোর্ট পজিটিভ আছে, এবং করোনা রিপোর্ট পজিটিভ রেখেই কিন্তু অপারেশন করতে হবে। অপারেশন করে ডাক্তাররা, যেহেতু তার অপারেশনটা খুবই জরুরি ছিল, এবং সেই মতো কিন্তু বেলা 2টো থেকে দুপুর 2টো থেকে কিন্তু রাত 8টারও পরে পর্যন্ত অপারেশন হয়েছে, এবং তাকে এই মুহূর্তে অবজারভেশন রুমে রাখা হয়েছে বলে খবর, এবং টানা 4 দিন ধরে তার পর্যবেক্ষণ হবে। তবে তার শারীরিক পরিস্থিতি কিন্তু বেশ কিছুটা সংকটে রয়েছে, সেটা কিন্তু সূত্র মাত্র খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সুপ্রতিম। এদিকে এই খবর পাওয়ার পরেই টুইটারে টুইট করে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেন পরিবারের পাশে আছেন, তিনি কোন রকম অসুবিধাতেই পাশে আছেন পরিবারের। টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্বেগ প্রকাশ করেন এই খবরে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। প্রণব বাবু, আমিও শুনলাম তার করোনা পজিটিভ। ভগবানের কাছে আর প্রার্থনা করব তিনি সুস্থ হয়ে আসুন। নজর রাখবো পরের খবরে। সেরে ওঠার 4 দিনের মধ্যে ফের করোনা পজিটিভ শিলিগুড়ির ঘটনা, এবং তারপরে তার মৃত্যু হয়। এই ঘটনায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। রাজ্যে অনেকেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন, কিন্তু দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এই প্রথম। চিন্তা বাড়ালো শিলিগুড়ির সূর্যসেন কলোনির বাসিন্দা। 28শে জুলাই কোভিড রিপোর্ট পজিটিভ। ভর্তি ছিলেন কাওয়াখালী কোভিড হাসপাতালে। 1 আগস্ট রিপোর্ট নেগেটিভ হওয়ায় ছুটি। সুস্থ হয়ে বাড়ি ফেরেন অবসরপ্রাপ্ত রেলকর্মী। বৃদ্ধের পরিবারের অন্যরাও করোনা আক্রান্ত। ছেলে ও বৌমা ছিলেন সেফ হোমে, স্ত্রী ভর্তি কোভিড হাসপাতালে। হাসপাতাল থেকে ফিরে বাড়িতে একাই ছিলেন বৃদ্ধ, কিন্তু সুস্থ হওয়ার 4 দিনের মধ্যেই ফের সংক্রমণ। 5 আগস্ট উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করা হয়। কোভিড রিপোর্ট ফের পজিটিভ, পাঠানো হয় কোভিড হাসপাতালে। 7 আগস্ট সেখানেই মৃত্যু। 7 তারিখ রাত্রি 8:30টার সময় আমাকে দিশান থেকে জানানো হয় যে আপনার বাবা হার্ট কোলাপস করে গেছে, লাংসে প্রচুর পরিমাণে ইনফেকশন হয়ে গেছে, তো এই মুহূর্তে উনি এক্সপায়ার করে। দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন নাকি, তাহলে দ্রুত তাকে ছেড়ে দেওয়াটা কতটা সঠিক হয়েছে, এটা বিজ্ঞানসম্মত কিনা, এইটা খুব মানে আমি বলবো যে চিকিৎসকদের বা কোনো এই বিষয়ে বিশেষজ্ঞদের একটা পরামর্শ এই প্রশাসনের নেওয়া উচিত। সেরে ওঠার পরেও ফের সংক্রমণ এবং মৃত্যু কেন? এই নেগেটিভ আর পজিটিভ হতে পারে, সেই ঘটনাগুলো কিন্তু তদন্ত করে কিছু করা যাবে না। 1 আগস্টের রিপোর্টটা, এই রিপোর্ট কোনো কারণে হয়তো ফলস নেগেটিভ এসেছিল, তো সেই জিনিসটা ওনার ক্ষেত্রে সম্ভবত এই অগাস্ট মাসে হয়ে থাকবে। তবে আমরা কিন্তু শুধু কোভিড দেখে চিকিৎসা করি না, বা পজিটিভ বা নেগেটিভ রিপোর্ট দেখে চিকিৎসা করি না। কোভিড এটা খুব কমন যে একজন পেশেন্ট 7-10 দিনের মধ্যে ডেটোরেট করবে, এটা আমরা রেগুলার দেখে আসছি। প্রথম থেকেই শিলিগুড়িতে সংক্রমণের গ্রাফ চিন্তায় রেখেছে। এবার দ্বিতীয়বার করোনা আক্রান্তের মৃত্যুতে উদ্বেগ অনেকটাই বেড়ে গেল। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। এদিকে এই ঘটনায় করোনা রিপোর্ট নিয়ে তাড়াহুড়োর অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। ঘুরিয়ে গাফিলতি মানলেন উত্তরবঙ্গে করোনা মোকাবিলার দায়িত্বে থাকা চিকিৎসক সুশান্ত রায়। এমনও হতে পারে যে
যখন পজিটিভ ছিলেন পেশেন্ট, তাকে হয়তো খুব তাড়াতাড়ি আবার টেস্ট করে একবার নেগেটিভ পাওয়া গেছে, ডিসচার্জ করে দেওয়া হয়েছে। হয়তো সে সময় সে নেগেটিভ ছিল না, ওই দিনে হয়তো তার ভাইরাল লোডটা কম ছিল। একদম আনইউজুয়াল, কিন্তু বলছি অ্যাটলিস্ট আমরা 7 দিনের আগে কিছুই পাই না। 4 দিনের মধ্যে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে ডিসচার্জে পেশেন্ট চলে গেল, তার মানে এটা একটু কোথাও গন্ডগোল আছে। এটা গলতিটা কোথায় আছে দেখতে, গলতি তো আমার তো মনে আছে, নিশ্চয়ই খতিয়ে দেবো। আমরা এটাকে ছাড়া যাবে না এটাকে। করোনা চিকিৎসা ক্ষেত্রে ভ্যাকসিন যতদিন না হাতে আসছে ততদিন পর্যন্ত বড় হাতিয়ার এই প্লাজমা থেরাপি, এবং সেই প্লাজমা থেরাপিতে এবার কলকাতায় আসার আলো। 10 জনের উপর পরীক্ষা করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। ইতিমধ্যেই সিএসআইআর ও স্বাস্থ্য দপ্তরে সেই রিপোর্ট জমা পড়েছে। করোনায় আসার আলো, কলকাতায় প্লাজমা থেরাপিতে সুফল। এই শহরে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। গবেষকদের দাবি, যাদের প্লাজমা দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই উপকৃত হয়েছেন, কারো মধ্যে কোনো বিরূপ প্রভাব পড়েনি। অন্যান্য আক্রান্তদের তুলনায় তাদের মধ্যে অক্সিজেনের ঘাটতি কমেছে, দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রাথমিকভাবে 10 জনের ক্লিনিক্যাল ট্রায়াল ইতিবাচক, আরও 30 জনের উপর ক্লিনিক্যাল ট্রায়াল হবে। তারপরে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে জানিয়েছেন গবেষকরা। ইতিমধ্যে এই 10 জনের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট সিএসআইআর ও স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছে। 10টা ট্রান্সফিউশন আমরা এখানে কমপ্লিট করেছি অ্যান্ড মানে কম্পেয়ার করেছি 11 জন কন্ট্রোলের সাথে। ইনিশিয়ালি মনে হচ্ছে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট হয়তো আছে। ড্রাগ কন্ট্রোলার আমাদের 40টা ট্রান্সফিউশনের পারমিশন দিয়েছে। 40টা ট্রান্সফিউশন হলেই বোঝা যাবে যে আদৌ কোনো সিগনিফিকেন্টলি ডিফারেন্ট আউটকাম আছে কি। আমরা আশা করছি আর মাস 1.5-2 এর মধ্যে শেষ করে ফেলতে পারবো। প্লাজমা থেরাপিতে তাহলে কি পথ দেখাচ্ছে বাংলা? অন্তত গবেষকদের গবেষণা সেই পর্যায়ে গিয়েই পৌঁছাচ্ছে। কি এই প্লাজমা থেরাপি? করোনায় আক্রান্ত সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তার দেহে এই রোগ মোকাবিলায় অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি দেওয়া হয় আরেক আক্রান্তকে, অর্থাৎ এক করোনা আক্রান্তের রক্তরস বা প্লাজমা দেওয়া হয় আরেক আক্রান্তকে। এই চিকিৎসা পদ্ধতিকেই বলে প্লাজমা থেরাপি। এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য 120 জনকে প্লাজমা দানের প্রস্তাব দেওয়া হয়। তার মধ্যে এগিয়ে আসেন 30 জন। তাদের মধ্যে রয়েছেন সল্টলেকের বেসরকারি হাসপাতালের কর্মী সোনালী বসু। নিজে যদি জীবনে কিছু করতে পারি তার তো ইচ্ছে রয়েছেই, এবং মানুষকে যেন আরও মানুষকে যদি আমার প্লাজমা দান করে অন্য কেউ সুস্থ হয়ে ওঠেন, সেটাই আমি কামনা করি। আশা করছি আমি হসপিটালে আবার জয়েন করার পরে আমি আরও কিছু আমার স্টাফ রয়েছেন, কলিগস রয়েছেন যারা কোভিডে আক্রান্ত হয়েছেন, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো প্লাজমা দানে। একদিকে আমরি হাসপাতালে যেখানে কোভিড ওয়ারিয়ার্স ক্লাব তৈরি হয়েছে, সেখানেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সোনালী বোস। দমদম বিমানবন্দরের বাসিন্দা সোনালী বোস একটা উজ্জ্বল ব্যতিক্রম। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু হয়েছে। বিদেশেও চলছে। চীন এই থেরাপি প্রয়োগ করে সুফল পাওয়ার দাবি করেছে। আমেরিকা, কানাডা সহ বেশ কয়েকটি দেশে এ নিয়ে গবেষণাও চলছে। এবার কলকাতাতেও প্লাজমা থেরাপিতে সুফল। সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ চন্দ্র রিপোর্ট, নিউজ 18 বাংলা। নজর রাখবো অন্যান্য খবরে। 15ই অগাস্টের মধ্যে স্কুল ফির 80% মেটাতে হবে, না হলে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ ঠিক করবে অনলাইন ক্লাস হবে কিনা, পড়ুয়া পরীক্ষা দিতে পারবেন কিনা। হাইকোর্টের এই নির্দেশে চাপে পড়ে গিয়েছেন অভিভাবকেরা। প্রথমে লকডাউন, তারপর আনলক, স্কুল কিন্তু বন্ধ। তাও কেন কম্পিউটার ক্লাস, ল্যাবরেটরি, গাড়ি সহ একাধিক ক্ষেত্রে ফি চাইছে স্কুল কর্তৃপক্ষ? এই প্রশ্ন তুলে লাগাতার বিভিন্ন স্কুলের সামনে বিক্ষোভ করেন অভিভাবকেরা। এরই মাঝে ফি না দেওয়ার কারণে অনলাইন ক্লাস থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন স্কুলের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ফি মকুবের আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিনীত রুইয়া নামে এক অভিভাবক। সেই মামলায় 112টি স্কুলের নাম ছিল। সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ, 15ই অগস্টের মধ্যে বকেয়া স্কুল ফির 80% মেটাতে হবে। বকেয়া ফি জমা না দিলে অনলাইন ক্লাস ও পরীক্ষায় কোন পড়ুয়া বসতে পারবে কিংবা পারবে না তা ঠিক করবে বেসরকারি স্কুলগুলি।
আপাতত 45টি স্কুলের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর। 15ই আগস্টের অবধি একটা স্টে অর্ডার ছিল যে 15ই আগস্টের মধ্যে 80% দিতে হবে এবং স্কুল থেকে কাউকে ডিবার্ট করা যাবে না বা তাকে অনলাইন ক্লাস থেকেও বঞ্চিত করা যাবে না। সেই ইন্টারিম অর্ডারটা কিন্তু এক্সটেন্ড আজকে অনারেবল হাইকোর্ট করেনি। এবার এটা পুরোটাই ছেড়ে দিয়েছে স্কুলগুলি যে ডিসক্রিশনারি দেখাবে তার উপরে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বকেয়া ফি না দেওয়ার আবেদন এদিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। মাননীয় বিচারক এবং মহামান্য আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে অন্তর্বর্তী নির্দেশটি হাইকোর্ট দিয়েছে তা অভিভাবকদের কাছে খুবই কষ্টের। সোমবারের শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ফি মকুবের অনুরোধ জানিয়ে সার্কুলার জারি করেছে। ফি দিতে না পারলেও অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না করার আর্জিও হলফনামায় জানিয়েছে রাজ্য, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি আদালত। বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সোশ্যাল সাইটে পোস্ট করা নিয়ে এদিন মামলাকারীকে সতর্ক করে হাইকোর্ট। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। সিং রাজপুতের খবরে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সম্পত্তি 1 বছরে 10 গুণ কিভাবে হলো? এটা কি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি? খতিয়ে দেখছে ইডি। তদন্তে ইডি, নজরে রিয়ার সম্পত্তি। আয়কর দপ্তর সূত্রে পাওয়া তথ্য বলছে 1 বছরে রিয়ার সম্পত্তি বেড়েছে 10 গুণ। 2017-18 আর্থিক বছরে মোট সম্পত্তি ছিল 96,281 টাকা। 2018-19 আর্থিক বছরে প্রায় 10 গুণ বেড়ে 9,05,597 টাকা। ইডি খতিয়ে দেখছে রিয়ার এই সম্পত্তি কি আয়ের সঙ্গে সঙ্গতিহীন। রিয়ার মাসে রোজগার 1.5 লক্ষ। তাহলে খাড়ের মতো জায়গায় দামি সম্পত্তি কিনলেন কিভাবে? নবী মুম্বাইয়ের সম্পত্তি কেনার টাকাই বা পেলেন কোথা থেকে? সোমবার রিয়া, তার ভাই সৌভিক ও বাবাকে জেরা করেন ইডির আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিথানিকেও। রিয়া ও তার পরিবারকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চাইছে কতবার সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে, কতগুলি ব্যাংকে রিয়ার লকার আছে, সুশান্তের 2টি কোম্পানিতে রিয়া সৌভিকের শেয়ার কত, সুশান্তের কোম্পানিতে রিয়ার বাবার ভূমিকা কি। চুপ করে বসে নেই রিয়া চক্রবর্তীও। শীর্ষ আদালতে নতুন হলফনামা জমা দিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। হলফনামায় রিয়া আঙুল তুলেছেন সংবাদ মাধ্যমের একাংশের দিকে। রিয়ার অভিযোগ, সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর থেকে তাকে মিডিয়ায় দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে। সুশান্তের মৃত্যুর তদন্ত চলছে, সুপ্রিম কোর্টে মামলাও চলছে, কিন্তু মিডিয়া ট্রায়ালে তাকে দোষী তকমা দেওয়া হচ্ছে। আরুষি 2G মামলাতেও এভাবেই মিডিয়া ট্রায়াল হয়। এর আগেও সুশান্তের মৃত্যু মামলা বিহার থেকে মুম্বাইয়ে নিয়ে আসার আবেদন জানিয়ে হলফনামা জমা দেন রিয়া। তার প্রেক্ষিতে 5ই আগস্ট সর্বোচ্চ আদালতে শুনানি হয়। পরবর্তী শুনানি মঙ্গলবার। নিউজ 18 বাংলা। এদিকে প্রথমবারের জবাবে সন্তুষ্ট না হওয়ায় রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে আবারও জিজ্ঞাসাবাদ চলছে। ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরুণিমাদের কাছ থেকে। অরুণিমা, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ সম্পর্কে কি জানতে পারছো? ইডির মূল ফোকাসটা ঠিক কি? দেখো সমাজটা প্রথম থেকেই যে খবর আমাদের চোখ ছিল, রিয়া চক্রবর্তীকে গতদিন যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানেও কিন্তু তিনি সহযোগিতা করেননি এবং প্রপার ভাবে উত্তর দেননি। অধিকাংশ উত্তরের ক্ষেত্রে তিনি বলেছেন তার মনে নেই এবং তার বাইরের প্রশ্নের ক্ষেত্রে তিনি বলেছেন তিনি জানেন না। সেই ক্ষেত্রে এত টাকা রিয়ার, এই যে কিছুক্ষণ আগেই আমরা শুনতে পেলাম রিয়ার 10 গুণ প্রপার্টি বেড়ে গেল, অ্যাসেট বেড়ে গেল, সেক্ষেত্রে যার মাসিক আয় 1.5 লাখ থেকে ম্যাক্সিমাম 3 লাখ টাকা, তার এত প্রপার্টি, কোটি কোটি টাকার প্রপার্টি কি করে সম্ভব? প্রথম ফোকাস সেদিকে। দ্বিতীয় বিষয়, এই যে সুশান্তের সঙ্গে তার কোম্পানি, সেই কোম্পানির ভূমিকা কি ছিল, তারা কি কাজ করতেন, তারা কি প্রডিউস করতেন, সেই সম্পর্কিত কোনো তথ্য, কোনো হিসেব কিন্তু সৌভিক, রিয়া বা রিয়ার বাবা কেউই এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেননি। দ্বিতীয় ফোকাস হচ্ছে ইন্দ্রজিৎ চক্রবর্তী, যিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, তার মাসিক পেনশন 1 লাখ টাকা, সেখান থেকে তার নামে মুম্বাইয়ে ফ্ল্যাট, বিলাসবহুল বাড়ি এবং প্রপার্টি, সেটাই বা কি করে সম্ভব? পৈতৃক সম্পত্তি যে রয়েছে এমনটাও নয়। সেক্ষেত্রে অন্যদিকে রিয়ার ইনকামের সোর্স গুলো যদি আমরা দেখি, রিয়া একজন অভিনেত্রী, তার হাতে এখন পর্যন্ত তিনি 7খানা ছবি করেছেন। ধন্যবাদ অরুণিমা। কি শেষ মুহূর্তে দোলাচলে পড়ে যান? ককপিটে কন্ট্রোল হারিয়ে কি চরম ভুল করে বসেন? তদন্তকারীদের অনুমান রানওয়েতে নামা সম্ভব নয় বুঝে ফের ওড়ার চেষ্টা করেন ডিভিশাটে।
কিন্তু ব্যর্থ হন তিনি। সেখানেই ছিল তার মস্ত বড় ভুল। 300 কোজিকোড় বিমান দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পোড় খাওয়া পাইলটই কি শেষ মুহূর্তে ভুল করে ফেললেন? শনিবার থেকেই তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, তদন্তকারীদের ধারণা পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে সেটা টের পান পাইলট। শেষ মুহূর্তে ফের বিমান ওড়ানোর চেষ্টা করেন। টুকরো হয়ে যাওয়া ককপিট খতিয়ে দেখার পরই এমন সম্ভাবনা সামনে আসছে। শেষ মুহূর্তে টানা হয়েছিল বিমানের থ্রটেল। বিমানের থ্রটেল গাড়ির অ্যাক্সিলারেটরের মতো। বিমান ফের ওড়ানোর জন্য গতি বাড়ানোর চেষ্টা, সেই জন্যই টানা হয় থ্রটেল। কোনো একটা সময় ওর মধ্যে একটা দোনামোনা হয়েছে। আমরা ল্যান্ডিং এ কমিট করেও যখন বুঝেছে যে আমি অনেকটা ফ্লোট করেছি, অনেকটা ভালো আমার চলে গেছে, এখন এই মুহূর্তে টাচডাউন করলে হয়তো আমি দাঁড়াতে পারবো না, ওর মনে হয়তো এসেছিল যে আমি থ্রটল খুলে আমি আগুন রয়ে যাই। অনুমান, এখানেই মারাত্মক ভুল করে ফেলেন পাইলট ও কো পাইলট। তৃতীয়বারের চেষ্টায় টেবিল টপ রানওয়ে বিমান নামানোর জন্য ব্রেক লিভারের সাহায্য নেওয়া হয়েছিল, ফলে কমে এসেছিল বিমানের গতি। ব্রেক লিভার ও থ্রটল ভিন্ন ধর্মী, দুটি একসঙ্গে কাজ করে না। হয়তো টেক অফ করার চেষ্টা করছিল, কিন্তু ফ্ল্যাপস লিভারটা কনফিগারেশনে ছিল না, এবং একটা সার্টেন স্পিড না হলে তো এয়ারক্রাফট টেক অফ করবে না। সেই স্পিডটা পৌঁছতে গেলে যে ল্যান্ডিং ডিস্টেন্স, টেক অফ ডিস্টেন্সটা দরকার, সেই ডিস্টেন্সটা ছিল না বলেই টেক অফ করতে পারি না। রানওয়ে টাচিং পয়েন্ট থেকে অনেকটা এগিয়ে গিয়েছিল বিমানটি। এটিসির দাবি, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালেও কিছু জানাননি পাইলট। এমার্জেন্সি কল করেননি ডিবির সাথে। কি হয়েছিল সব থেকে ভালো বলতে পারতেন বোয়িং 737 এর দুই পাইলট, কিন্তু সেই সুযোগ নেই। এখন ভরসা ব্ল্যাক বক্স ও ডেটা রেকর্ডার থেকে পাওয়া তথ্য। নিউজ 18 বাংলা। আর এই দুর্ঘটনা সম্পর্কে আরো তথ্য পাওয়া যেতে পারে যে ব্ল্যাক বক্স থেকে সেই ব্ল্যাক বক্স ডিকোড করতে পাঠানো হচ্ছে আমেরিকায়। কেন, এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শালিনীর কাছ থেকে। শালিনী, কি জানতে পারছো এ বিষয়ে? দেখো সমাজেরা, যেটা প্রথম থেকেই জানা যাচ্ছে যে ব্ল্যাক বক্স ডিকোড করলে ওই এনক্রিপশন পেলেই কিন্তু ফাইনালি বোঝা যাবে যে কেন এই দুর্ঘটনা ঘটে, এবং সেই এনক্রিপশনের পাওয়ার জন্য যে ডিকোডিং এর যে মেশিন লাগে বা যে ইনস্ট্রুমেন্ট লাগে, সেই ইনস্ট্রুমেন্ট কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে নেই, প্রাইভেট এয়ারলাইন্সের কাছে আছে। কিন্তু যেহেতু এটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, সেক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে নেই, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছে না যে কোনো প্রাইভেট এয়ারলাইন্সের এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ডিকোডিং করা হোক। এবং সেই কারণেই কিন্তু ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড অফ ইউএসএ এতে পাঠানোর কথা চলছে, এবং এন্ড অফ দিস উইক বা সামনের সপ্তাহে কিন্তু সেটি পাঠানো হবে, এবং সেখান থেকে এনক্রিপশন পাওয়া যাবে এবং বোঝা যাবে যে কেন এরকম ঘটনা ঘটলো। এবং সেই সঙ্গে এটাও জানিয়ে রাখার চেষ্টা করবো যে বোয়িং কোম্পানির যে টিম এসেছিল সে এই ইনভেস্টিগেশন করতে, তার সঙ্গে সঙ্গে আরেকটি টিমও কিন্তু বোয়িং কোম্পানির তরফ থেকে পাঠানো হচ্ছে। খুব শিগগিরই তারা আসবে, এই সপ্তাহের শেষের দিকে আসবে এই ইনভেস্টিগেশন আরো বেশি করে করার জন্য। ধন্যবাদ শালিনী। 15 তলা বাড়ির সমান গভীরতা। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে তৈরি হলো ভেন্টিলেশন শাফট। এর মাধ্যমে কি করা হবে? যাত্রীদেরকে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সহজে উদ্ধার করা যায় এবং অক্সিজেন সরবরাহ করা যায়, তার জন্য এই ভেন্টিলেশন শাফট। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। ভারতবর্ষের সবচেয়ে গভীরতম ভেন্ট শ্যাফট তৈরি করা হলো কলকাতায়। ভেন্টিলেশন শ্যাফট কি? দেখতে অনেকটা বিশালাকায় কুয়োর মতো। মাটির নিচে টানেলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছানো এবং আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের টানেল থেকে বের করার জন্যই ভেন্টিলেশন শ্যাফট ব্যবহার হয়। কলকাতার এই ভেন্টিলেশন শ্যাফট 43.5 মিটার গভীর, যা 15 তলা বাড়ির সমান। ইস্ট ওয়েস্ট মেট্রোর রাস্তায় কেন এই ভেন্টিলেশন শ্যাফট তৈরির প্রয়োজন পড়ল? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুটি মেট্রো স্টেশনের মধ্যে দূরত্ব কোনোভাবেই 1 থেকে 1.5 কিলোমিটারের বেশি হওয়া যাবে না। জমির অভাবে হাওড়া স্টেশন থেকে মহাকরণ স্টেশনের দূরত্ব 2 কিলোমিটারের বেশি।
তাই হুগলি নদী পেরোনোর পরই ব্রেবন রোডে মল্লিকবাজার ফুল মার্কেটের পাশে তৈরি হয়েছে ভারতের সবচেয়ে গভীরতম ভেন্টিলেশন শ্যাফট। ব্রেবন রোডে ভেন্টিলেশন শ্যাফট তৈরির কাজ শেষ। হাওড়া স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 750 মিটার। অন্যদিকে মহাকরণ স্টেশন থেকে ভেন্টিলেশন শ্যাফটের দূরত্ব 1400 মিটারের মতো। সুড়ঙ্গের মধ্যে মেট্রো বিকল হলে লাইনের পাশে হেঁটে যাত্রীদের বের করে দেওয়ার জায়গা আছে, কিন্তু হাওড়া স্টেশন থেকে মহাকরণ স্টেশনের দূরত্ব বেশি হওয়ায় যাত্রীদের কম হাঁটিয়ে বাইরে বের করতেই ভেন্ট শ্যাফটের গুরুত্ব অনেক বেশি। हुगली रिवर के नीचे क्रॉस पैसेज का इस तरह का कंस्ट्रक्शन काफ़ी रिस्की काम था। इसके लिए वेंटिलेशन शाफ्ट का पोजीशन इस तरीके से किया गया है कि हावड़ा स्टेशन का जो वेंटिलेशन शाफ्ट है और ये जो वेंटिलेशन शाफ्ट है, इन दोनों के बीच का डिस्टेंस है 653 मीटर से कम हो, सो दैट बीच में जो टनल को कनेक्ट करने का क्रॉस पैसेज के थ्रू की ज़रूरत थी वो एलिमिनेट हो जाए। পুরোপুরিভাবে যখন হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে, তখন এই ভেন্টশ্যাফট ভীষণ রকম কাজে লাগবে বলে মত মেট্রো ইঞ্জিনিয়ারদের। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বেলেঘাটায় গুলিবিদ্ধ ব্যবসায়ী এবং গুরুতর আহত অবস্থায় তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে পাশের পাড়ার এক যুবকের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত পলাতক, ঘটনার তদন্ত করে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। রাতের কলকাতায় গুলি, ঘটনাস্থল বেলেঘাটা। রবিবার পারিবারিক এক অনুষ্ঠান শেষে নিজের বাড়ির কাছে দাঁড়িয়েছিলেন বছর 38-এর সুশান্ত দাস, পেশায় ক্যাটারিং ব্যবসায়ী। অভিযোগ, পেছন থেকে সুশান্তকে লক্ষ্য করে গুলি চালান পাশের পাড়ার গুড্ডু শর্মা নামে এক যুবক। ব্যবসায়ীর কাঁধে গুলি লাগে। কোন রকমে সেখান থেকে দৌড়ে বোনের বাড়িতে ঢুকে যান সুশান্ত। গুলিটি ডান কাত থেকে এফোর হুপর হয়ে এই যে বাড়ি দেখা যাচ্ছে, অর্থাৎ এই বাড়ির যে দরজা, সেই দরজার ভেতরে গিয়ে ঢুকে যায়। অর্থাৎ এখানে যে পোস্টারটি দেখা যাচ্ছে, সেই পোস্টারের মধ্যে যেমন ছিদ্র হয়েছে, তার পাশাপাশি এই যে কাঠের দরজা, সেই দরজা ছিদ্র করে গুলিটি ঢুকে যায়, অর্থাৎ বুলেট হেডটি ভেতরে ঢুকে যায়। গিয়ে দেখি ও পুরো রক্তে মাখা। তা কি হয়েছে আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে কেন এত রক্ত। এবার সব ধোয়ার পরে দেখছি গলার এইখানটায় পুরো এতটা মনে হয় মাংসর মতো খাবলা দেওয়া, আর কিছু বুঝতে পারছি না কি হয়েছে। ওর হাতে যে বন্দুক আছে এখানে অনেকেই জানে। ও একটুখানি বাইরে বেরিয়েছিল আমার একটা বন্ধুর সাথে, বন্দুকে গুলি ভরছিল, সে দেখেছে, সেও ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি করে এসে নামিয়েছে তাকে ইয়েতে, রাতেই বেলা। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। আহতের পরিবারের দাবি, অভিযুক্ত গুড্ডুর সঙ্গে কোনো শত্রুতা ছিল না সুশান্তের। তাহলে ব্যবসায়ীর ওপর কেন হামলা, খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে সুজয় পালের রিপোর্ট, নিউজ 18 বাংলা, কলকাতা। বন্যেরা বনে, সুন্দর শিশুরা মাতৃক রোড়ে। এই প্রবাদ কোথাও গিয়ে থমকে গেল আনন্দপুরের নোনা পুকুরে, যেখানে মাই হয়ে উঠলেন শিশুর জন্য ভয়ঙ্কর। নিজের হাতে খুন করলেন শিশু কন্যাকে। কিন্তু একজন মা কেন নিজের হাতে নিজের শিশুকে খুন করলেন, দেখুন। যার হাত ধরে পৃথিবীর আলো দেখা, সেই মায়ের বিরুদ্ধেই নিজের সন্তানকে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী কলকাতার আনন্দপুর থানা এলাকার নোনাপুকুর। চলতি বছরের 3রা ফেব্রুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন সোনিয়া বারুই। প্রথমে সব ঠিকঠাকই ছিল। এর ঠিক 3 দিন পর 6 ফেব্রুয়ারি বাড়িতে শিশুকন্যাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান ঠাকুমা। হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিন্তু কিভাবে মৃত্যু হলো শিশুকন্যার, তদন্তে নামে আনন্দপুর থানার পুলিশ। ময়না তদন্ত হয়। তদন্তকারীদের দাবি, ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ, শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন সোনিয়া বারুই। নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুনের কথা কবুল করেন মা। কিন্তু কেন এমনটা করলেন সোনিয়া? তদন্তকারীদের দাবি, জেরায় ধৃত জানিয়েছে পরিবারে আর্থিক অনটন চলছিল। স্বামী মাঝে মাঝে বাড়িতে আসতেন। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে তার। তাই নিয়ে হতাশ হয়ে পড়েন সোনিয়া। আপনার স্ত্রী কি পুলিশের কাছে স্বীকার করেছে? হ্যাঁ। আপনার বাড়িতে অভাব অনটন ছিল? হ্যাঁ, ভাড়া বাড়ি থাকতাম, যে টানাটানি ছিল। আমার বৌমা নিজেই মেরেছে গলাটি। কি করে মেরেছে বললো? সেটা আমাকে জানাই, আমি জানি না। স্বামী স্ত্রী মানে ঠিক মতন বাড়িতে আসতো না বলে এই নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া করতো। স্বামী বাড়িতে আসতো না?
হ্যাঁ, ও কমান্ডে থেকে কাজ করতো। নিজের মেয়ে যে এমন কাণ্ড ঘটাতে পারে, হতবাক ধৃত সোনিয়া বারুইয়ের মা। মেয়ের শাশুড়ি বলছে মেয়ে আর নেই। আমি বলছি কি করে হয়েছে, বলে এখনো বোঝা যাচ্ছে না। তা রুবি হাসপাতালে নিয়ে গেছিলেন, নিয়ে যেতে রিপোর্টে বেরিয়েছে এরকম। তারপর আনন্দপুর থানা থেকে স্যাররা গেছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে দেখাশোনা অনেকটাই কম, তার ফলে মানসিক চাপে ছিলেন মা। 3 দিনের কন্যা সন্তানকে মা খুন করে, তারপর বেমালুম সাজিয়ে দেয় স্বাভাবিক মৃত্যু বলে। অবশেষে ময়নাতদন্তে ধরা পড়ে বাচ্চাটি খুন হয়েছে। পুলিশের কাছে গতকাল স্বীকার করে কন্যা সন্তানকে সে খুন করেছে। সন্ত টেরিজা বলেছিলেন, শিশু হলো ঈশ্বরের সৌন্দর্য, কোনো পরিবারের কাছে শ্রেষ্ঠ উপহার। কিন্তু সেই সৌভাগ্য হলো না আনন্দপুরের শিশুটির। ক্যামেরায় অসিতের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। মরু রাজ্যে কি মরু ঝড় থামার ইঙ্গিত? সচিন পাইলটের বিদ্রোহে কি ইতি? জল্পনা হচ্ছে, কারণ জল্পনাটা উস্কেছেন সচিন পাইলট নিজেই। তিনি দেখা করেন আজ রাহুল গান্ধীর সঙ্গে, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার সঙ্গে ফোনে কথাও হয় তার, এবং জানতে পারা যাচ্ছে অশোক গেহলট সরকারকে সমর্থনের আশ্বাস দিয়েছেন সচিন পাইলট। পাল্টা হাইকমান্ড তার দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে। চোদ্দই অগস্ট থেকে শুরু রাজস্থান বিধানসভার অধিবেশন। শক্তি পরীক্ষা হবে কংগ্রেসের অশোক গেহলট সরকারের। তার আগে মরু রাজ্যে মরু ঝড় থামার ইঙ্গিত। সোমবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বাড্রার সঙ্গে বৈঠক করেন সচিন পাইলট। সূত্রের খবর, বৈঠকে জট কাটার ইঙ্গিত মিলেছে। আস্থা ভোটে গেহলটকেই সমর্থনের আশ্বাস দিয়েছেন সচিন পাইলট। সব বিদ্রোহী বিধায়ক গেহলটের পক্ষেই ভোট দেবেন বলে আশ্বাস সচিনের। সূত্রের খবর, হাইকমান্ড পাল্টা আশ্বাস দিয়েছে, পাইলট সহ কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না দল। Sachin Pilot has committed to working in the interest of the Congress party and the Congress government in Rajasthan. The AICC will constitute a 3-member committee to address the issues raised by Sri Sachin Pilot and the aggrieved MLAs and arrive at an appropriate resolution. এই দিনের বৈঠকের কথা সোনিয়া গান্ধীকে গিয়ে জানান প্রিয়াঙ্কা। কংগ্রেস সূত্রে খবর, হাইকমান্ডের কাছে মুখ্যমন্ত্রিত্বের দাবি জানিয়েছেন সচিন পাইলট। তার অনুগামী 2 বিধায়ককে উপমুখ্যমন্ত্রী করার দাবিও তুলেছেন পাইলট। পাইলটের সব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। গত মাসে রাজস্থানে কংগ্রেসের অন্দরে চাপানোতর চরমে ওঠে। গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পাইলট শিবির। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজস্থানের সরকার ফেরার চক্রান্ত চলছে বলে পাইলটকে পাল্টা নিশানা করে গেহলট শিবির। দলে ভাঙন রুখতে রিসর্টে নিয়ে গিয়ে রাখা হয় কংগ্রেস বিধায়কদের। টানাপোড়েন এমন জায়গায় পৌঁছয় যে রাতারাতি দিল্লি থেকে চার্টার্ড বিমানে রণদীপ সিং সুরজেওয়ালাকে জয়পুর পাঠান সোনিয়া গান্ধী। রাস্তে সে ভটকে হুয়ে হর কংগ্রেস বিধায়ক কো উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় সচিন পাইলটকে। সেই পাইলটই বৈঠক করলেন রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে, যার মধ্যে সচিনের বিদ্রোহে ইতি ও জট কাটার ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। নিউজ 18 বাংলা। কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হিসেবে সোমবার সোনিয়া গান্ধীর 1 বছর পূর্ণ হচ্ছে এবং ওই পদে আপাতত তিনিই থাকছেন, একথা রবিবার জানিয়ে দেয় কংগ্রেস। তবে দলের একাংশ চায় ফের রাহুল গান্ধী সভাপতি হন। শনিবার একটি সাক্ষাৎকারে শশী থারুর, রাহুলের উচিত ফের সভাপতির দায়িত্ব তুলে নেওয়া, না হলে মানুষ মনে করছেন কংগ্রেস একটি নেতৃত্বহীন ও দিকভ্রান্ত দল। লোকসভা নির্বাচনের পরাজয়ের দায় নিয়ে রাহুল নিজেই সভাপতির দায়িত্ব ছেড়ে দেন। তারপর হাজারো আর্জি সত্ত্বেও তিনি সেই দায়িত্ব নেননি। এই পরিস্থিতিতে ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টির ব্যাটন ফের সোনিয়ার হাতে। ভারাক্কার কুলদিয়াচরের গ্রাম গঙ্গার ভাঙনের গ্রাসে। বছরের 9 মাস এমনই শান্ত, কিন্তু বর্ষায় ভয়ঙ্কর। পাড়ের কাছে এখন গল্প বলে না গঙ্গা, বরং গিলতে আসে। মুর্শিদাবাদের ফারাক্কার কুলিদিয়াচর ভাঙনের আতঙ্কে এই গ্রাম ঘুমোতে যায়, ঘুম ভাঙে।
গত দুদিনে গঙ্গা গিলে খেয়েছে গ্রামের প্রায় 35টি বাড়ি। কয়েকদিন আগে একইভাবে হোসেনপুরের চরেও 50টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ঘর সংসার সব ভেসে গেছে। দিন দিন আতঙ্ক বাড়ছে। গত রাতে কেটে গেল, এমন ভাবে কাটলো, আমি সেই সময় খাওয়া দাওয়া করে ঘুমাবো, প্রচুর অসুবিধা। এমনও হয়ে গেল যে আমরা কোথায় গিয়ে থাকবো এখন নিজেও ভাবতে পারছি না। শেষ সম্বলটুকু বাঁচাতে অনেকেই গ্রাম ছাড়ছেন, কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ বা পথে। কুলিয়াদিয়ার অভিযোগ ভাঙন মোকাবিলায় প্রতিশ্রুতির বন্যা দেখেছে, কিন্তু কেউই কথা রাখেনি। তো আমরা কি করব? আমরা কিভাবে বাঁচবো? বেছে বেছে বাড়ি দিচ্ছে, যারা বাড়ি পাবার যোগ্য তারা পাচ্ছে না, আর যারা মাননীয় ব্যক্তিরা ওরাই কিন্তু যারা একবার দুবার তিনবার করে পেয়ে যাচ্ছে। গত বছরই গঙ্গা গিলে খেয়েছিল 70টি বাড়ি। সেচ দফতর কাজ করলেও তা নিম্নমানের বলে অভিযোগ গ্রামবাসীদের। ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের ভূমিকাতেও ক্ষোভ। মানে কোনো কাজ হচ্ছে না, এখানে ভালো কাজই হচ্ছে না, ডিভিশন নিচ্ছে না, ব্যারাজ কোনো কাজ করছে না। ব্যারাজ আসছে দেখে টেকে উপর থেকে খবর টরলিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না ব্যারাজে। বর্ষা যায়, বর্ষা আসে, গঙ্গা একটু একটু করে এগিয়ে আসে, গিলে খায় গ্রামের পর গ্রাম। বদলে যায় ঠিকানা, বদলায় না শুধু নদী পাড়ের বাসিন্দাদের দুর্দশার ছবিটা। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।